কথা বলতে চাই না, পরিস্থিতির কারণে বলতে বাধ্য হই। কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসবো। আগে আমি যে প্রসঙ্গটা বলবো তা হলো, এই যে বন্যার ত্রাণের কথা বললে যে টাকা পয়সা সংগ্রহ করা হলো, সেই টাকাগুলোর কি আওয়ামী লীগের লোকেরা গুজবে বুম হয়ে আছে, তাই আসিফ নজরুল ইউসুফ না পালাবে, কবে পালাবে খুব শীঘ্রই পালাবে। বন্ধুরা, বাংলাদেশের পূর্ববর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগ, সেই সরকারের আমলেই তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তো যেটাই হোক, এই আওয়ামী লীগ পড়ে যাওয়ার পিছনে বা আওয়ামী লীগ ধ্বংস হওয়ার পিছনে কারণগুলো কি, যাই হোক সেই সম্পর্কে তো আমার অতটা ডিটেলসে জানা নেই, কেননা সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যতটা জানি, যতটা পাবলিক ডোমেনে তাদের সম্পর্কে তথ্য দেওয়া আছে ততটাই। বাট সেই দেশেরই ফরিদা এদের সম্পর্কে ভালো জানে, অ্যানালাইসিস অনেক বেশি করেছে এর উপর, প্লাস তিনি ওই দেশেরই বাসিন্দা, প্লাস তিনি আমার থেকে অনেক বয়স্ক, তিনি তার এই সম্পর্কের উপর, তার সম্পর্কে এর উপর দীর্ঘ অভিজ্ঞতা আছে। তাই উনি আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিয়েছেন যে দেশের এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে আর আওয়ামী লীগ পার্টি কেন বা পড়েছে। যাই হোক, এটা ছাড়াও ভারতের সাথে কি কি সম্পর্ক রয়েছে, আর পরবর্তী টাইমে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে আদৌ কোন কোন সম্পর্ক করবে, সেই সম্পর্কে সবকিছু বলেছে। চলুন ভিডিওটি দেখে নিই। কিন্তু আমার তো ভয় করতেছে যে আপনার ইউসুফ নানা, এই আসুম, আপনার ইউসুফ নানা পালাবে, তার আগে তো হার্ট অ্যাটাক করে মরে কিনা, এই চিন্তা করতেছি আমি। কোন থেকে করে দেখবেন যে উনি নাই। প্রথমত এই যে ত্রাণের টাকা তারা জোগাড় করলো, এগুলো কোথায় গেল? জাতির কাছে তা পরিষ্কার করেনি। আমরা মৌলবীদেরও চিনি, এর আগে কি হাসান গ্রুপ নাই কি যেন, সেই যে মনে আছে আপনার চরমনাই পীরের যে সেই মুরিদ এবং চরমনাইয়ের যে ঠিকাদার, কি হেলিকপ্টার হুজুর 17,000 কোটি টাকা কেলেঙ্কারি, সেই বিচার কিন্তু আজ আমরা পাই নাই। ঠিক আছে, এই আলোচনাও নাই, কারণ মৌলবী সাপ মারছে যে 17,000 কোটি টাকা, সব মৌলবীরা মিলকে জুলকে মেরেছে। তো হ্যাঁ, দরকারি কথা বলবো, রাইট, একটা ওরাত চেষ্টা করতেছি দরকারি কথা বলার জন্য। হাসানাত সার্জিস মায়ের খাবে কবে? সমন্বয়কের গালি হবে না, সমন্বয়ক, হ্যাঁ সমন্বয়ক শব্দটা একটা নতুন গালি, বাংলাদেশের ডিকশনারিতে নতুন গালি যুক্ত হবে, তুই শালা একটা সমন্বয়ক, এরকম। শরীর পায় চুঙ্গা তো চুঙ্গা কাইতে হয়ে যাবে নিশ্চিত। বন্যার টাকা নেমে ধরে নির্বাচন করবে, তার আগে বিয়া করতেছে দেখলাম, দাবিতে বিয়া বলছেন। সার্জিস আর হাসানাত মিলে 70টা খেয়ে নিবে। সার্জিস আর হাসানাত আব্বা ডক্টর ইউনুস এখন মাপ চাইতেছে, এখন আপোষ করতে চাইতেছে। ওদের শোনেন, সব সমন্বয়কের দশা হবে মজ্জুর মতো। আপনারা কি জানেন যে মজ্জু ভারতে আসতেছে তার দেশকে রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষাটা, তার দেশে অর্থনৈতিক পঙ্গু হয়ে যাচ্ছে, সে ভারতে আসতেছে নরেন্দ্র মোদীর কাছে আপোষ করার জন্য। এগুলো তাই করবে আস্তে আস্তে। 1 মাস না যেতেই সিংহ বাবার নির্বাচন কেন চাবে? সিংহ বাবার তো সারা বাংলাদেশে মিলে একটা মেম্বারের সমান ভোট না কর্মী নেই, নেতা কর্মী নেই তাদের, কেন ওরা সিংহ বাবার নির্বাচন চাবে? সিংহ বাবার তো হলো, সিংহ বাম বলতে কিছু না, হলে হেফাজত পাকিস্তানের কোটটাই পড়া ভাষণ আর কি, সিংহ বাম বলতে কিছু নেই। প্রসঙ্গ হারিয়ে ফেললাম, দেখি মনে করে বলার চেষ্টা করি। হ্যাঁ, হিরো আলমের মতো, ঠিকই বলছেন মাহবুব ইসলাম। এই যত সমন্বয়ক আছে সবগুলোর অবস্থা হিরো আলমের মতো হবে, কুনি খাবে, লাথি খাবে, তারপর কানে ধরে উঠবে বসবে। একজনকে আজকে দেখলাম, আজকে না কালকে আর কি দেখলাম, ডক্টর ইউনূসের খুব প্রশংসা করতেছে। আমার তার কাছে জানতে ইচ্ছে হলো, তিনি খুব ভালো মানুষ, এই সেই সৎ যোগ্য। তো এই যোগ্য লোকটা কানে ধরছিল কেন? ইউনূস সাহেব এত যোগ্য লোক, এত ভালো লোক, এত সৎ লোক, কানে ধরে তো অবাক করছিল কেন? যে ভাই কামড় দিয়ে আর কোনোদিন রাজনীতি করব না। সবচেয়ে মজার বিষয় হলো, সমন্বয়কেরা নাকি তাদের ছাত্র রাজনীতি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো বাবা, এত সস্তা নাকি? বাংলাদেশে ছাত্রলীগ এবং ছাত্র দলের মাঝখানে
কোন নতুন ছাত্র সংগঠন তার করানো এত সহজ? তাই পাবে না, তাই যাবে না, জানে যে গেলেই মার খাবে, গেলেই মার খাবে। ছাত্রলীগের ছাত্রদল হাতে এমন মার খাবে নতুন ছাত্র সংগঠন করলে, আর চিন্তাও করতে পারবে না, এত মার খাবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, মারাম অনেকটা কথা ফিরতেছে যে এই জাতিসংঘের ভাষণে অনেকেই প্রশ্ন করছে যে যে এই বর্তমান এনজিওগ্রাম সরকার বাংলাদেশ এটা বৈধ কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগপত্র আছে কিনা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যা তারা পরিষ্কার করতে পারেনি। দেওয়ার জন্য সে তার ভাষণে বলতেছে যে সে ব্যর্থ, সে তো ব্যর্থ হবেই, সে তো 100% ব্যর্থ হবে। এই দেশ, একটা দেশ কি, তার দেশ কি গ্রামীণ ব্যাংক যে সে দেশ চালাবে? প্রশ্নই আসে না। সে অর্থনীতিতে বিজ্ঞ বলে সে দেশ চালানোর মতো বিজ্ঞ হবে? আমাদের সে পারবে? আমরা যেভাবে দেশ পরিচালনা করবো সে পারবে? প্রশ্নই আসে না। রাজনীতি করে আসতে হবে। সে সারা জীবন ওই কি আমলাদের মতো লাইফ লিড করছে, তার চেয়েও বেশি। তো ওগুলো লোক তো তারা তো ফেল মারবেই। সে দেশের, সে যদি মনে করে যে কিস্তি তোলার মতো হইলো বাংলাদেশের রাজনীতি ট্যাক্স তোলা, তাহলে তো ভুল হবে। শুরুই তো হয় না, মানুষ তারপর ট্যাক্স দেওয়া বন্ধ করে দিবে কিনা এটা দেখেন, তার আগে পালাবে। ঠিকই বলছেন আমান ভাই, তারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবে, হতে বাধ্য। দেশকে চালাচ্ছে সমন্বয়ক নাকি হিরো আলম, এইটা কেউ জানে না ভাই দেশটা কে চালায়। দেশটা যে কে চালাইতেছে এটা এখনো কেউ ঠিক মতো বলতে পারতো। ইংলিশ কি সাম্প্রদায়িক, জিন্নার মতো সাম্প্রদায়িক, ক্লিন শেপ এবং বেনামাজি নাস্তিক হইলেও কি সে জিন্নার মতো সাম্প্রদায়িক লোক। দাদা সমকামী শিবিরকে নিয়ে কিছু বলুন। সমকামীদের নিয়ে আর কি বলবো রে দাদা। আমাদের এই লোকগুলো তো পালাবে, ঠিক আছে, এই লোকগুলো পালাবে, কিন্তু তার আগে আমার দেশের 12টা বাজিয়ে দিয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। আমি এটা ভাবতেছি না যে ইউনুস কবে পালাবে টেনে না, আমি ভাবতেছি আমাদের কত ঋণ, আমাদের অর্থনীতি কতটা ভঙ্গুর এবং কতটা কি ধ্বংস করে যাবে সেই চিন্তায় আছি। কুইক রেন্টাল দিয়ে হোক, কুইক রেন্টালের আমিও বিরোধিতা করেছি। এই যে আওয়ামী লীগ সরকার যে কুইক রেন্টাল পদ্ধতি রেখেছিল, ডক্টর তৌফিকে ইলাহি যাকে অ্যারেস্ট করা হয়েছে, জ্বালানি উপদেষ্টা, আমরা তার খুব কাছাকাছি 2-1 যাওয়ার সুযোগ হয়েছিল। তিনি ব্যক্তিগতভাবে সৎলোক, ঠিক আছে, তিনি ব্যক্তিগতভাবে সৎলোক, তাকে অ্যারেস্ট করছে, যাই কোটা অন্য বিষয়, রাজনৈতিক কারণে ধরছে। আমি তার সমালোচনা করতাম, আমি তার সমালোচক ছিলাম যে কুইক রেন্টালের কারণে, কুইক রেন্টাল 25 বছর আগের মেথড এবং খরচ বেশি, সেটা বাংলাদেশে করেছিল। তখন জ্বালানি উপদেষ্টা নাকি, এটা আমার সামনে বলে নাই, আমাদের রবিনা হোসেন ভাই আমাকে বলেছিলেন। আমি যখন একটা সমালোচনা করলাম, ভাই আপনার সাথে তো আজকে তো আমাদের অনুষ্ঠানে আসবে, আমাদের একটা অনুষ্ঠানে তিনি নিয়মিত আসতেন, এই তৌফিক ইলাহি জ্বালানি উপদেষ্টা সাহেব। আমি বলছি ভাই তাকে প্রশ্ন করবেন যে কুইক রেন্টাল যেন বাদ দেয়। তো আমাকে বলেনি মাননীয় মন্ত্রী, আমাকে বলেন নাই সাবেক মন্ত্রী। রবীন ভাই বলছে যে তাকে নাকি বলেছিলেন এই কথা, যে বিদ্যুতের খরচ বেশি হচ্ছে, কুইক রেন্টাল আসছে। তো এই জ্বালানি উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের জ্বালানি উপদেষ্টা, শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা, তিনি বলেছিলেন যে খরচ হচ্ছে, এটা সত্য, এবং এটা ব্যাকডেটের মেথড, তাও সত্য, কিন্তু আমি বিদ্যুৎ কোথেকে দেব? বিদ্যুৎকে যদি আমি কম দাম হোক বেশি দাম হোক, বিদ্যুৎ অন্তত সাপ্লাই দিতে পারি, অন্তত মানুষকে ঠান্ডা রাখা যাবে, দেশকে শান্ত রাখা যাবে। সেই কারণে কুইক রেন্টাল ব্যবহার করো। যদি এই বক্তব্যে সন্তুষ্ট ছিলাম না, কিন্তু এখন কি দেখতেছি, পুরো বাংলাদেশে 12 ঘন্টা লোডশেডিং, 13 ঘন্টা 14 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এটা ভয়াবহ একটা দিক। এরা পারবে না, এরা কোনো অবস্থাতে, এরা, আমি বলেছি তো, আমি বারবার বলি, এরা একটা জেলা সামলাইতে পারবে না। এই যতগুলো লোক উপদেষ্টা আছে সমন্বয়, একটা জেলার দায়িত্ব দিলে প্রতিদিন পাবলিকের হাতে লাথি খাবে, প্রতিদিন লাথি খাবে। আর এরা আসছে দেশ চালাইতে, পারবে না। ওই আর্মি যে কয়দিন আছে, আগে এরা পুলিশ পাহারা দিলে বলতে হবে আওয়ামী লীগ পুলিশ না চলে, এরা আর্মি ছাড়া একটা কদম লড়তে পারে না। সেনাবাহিনী ছাড়া যারা একটা কদম, সেনাবাহিনী যারা একটা মিনিট চলতে পারে না, এরা এদের গ্রহণযোগ্যতাটা কি বুঝতে পারছেন তো? তাদের ভাষায় তথাকথিত বিপ্লব করে আসলো, এত বড় বিপ্লব করে আসার পরেও তাদেরকে সেনাবাহিনী চলতে হয়। সেই জন্যে লেখক ও অ্যাক্টিভিস্ট সাইফুল বাতিন টিটোর একটা পোস্টে দেখলাম, তিনি লিখেছেন যে 74 সালের মতো 74 সালের মতো
আওয়ামী লীগের মতো আচরণ করতেছে বর্তমান সমন্বয়ক লীগ, শুধুমাত্র এখন রক্ষী বাহিনীটা করা বাদ আছে, আর সব আওয়ামী লীগ যা করছে তাই করছে। তার কথা কত, সাইফুল বাতিল টিটোর কথা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বিবেচনা আপনাদের। তবে আমার কেন যেন মনে হয়, আমি আপনাদের একটা কথা বলি, আমি বহুভাবে আমার স্পষ্টতার প্রমাণ আছে, আমি বহুভাবে বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে বাকশালে ফিরে যেতে হবে, বাকশাল প্রতিষ্ঠা করতে হবে, বাকশাল করলে আওয়ামী লীগের জন্য ভালো হবে। আমি বহু চেষ্টা করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য। অন্তত 20 বার ট্রাই করেছি, যথারীতি 20 বারই ব্যর্থ হয়েছি। আমাকে বলা হয়েছে তুমি কি আওয়ামী লীগ করো, আমি বলছি না, আমাকে যেতে দেওয়া হয়নি। কোনোভাবে আমি চান্স পাই নাই, বহুভাবে চেষ্টা করেছি, আওয়ামী লীগেরই শক্তিশালী অ্যাঙ্গেল নিয়েও চেষ্টা করেছি। প্রতিবারই আমাকে শেষ মুহূর্তে এটাই বলা হয়েছে যে আমি আওয়ামী লীগ করি না, তাই প্রাইম মিনিস্টারের দেখা করা যাবে না। প্রাইম মিনিস্টারের দেখা করতে পারলাম, এটাই বলতাম যে আপনি আপনার পিতার সব স্বপ্ন বাস্তবায়ন করছেন, কিন্তু আপনি কিন্তু বাকশাল করেন নাই। আমাকে আওয়ামী লীগের নেতারাই বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাকশাল শব্দ পছন্দ করেন না। আমি তাদের এই কথা বিশ্বাস করি নাই, কারণ আমি জানি তাকে চামচারা ঘিরে রেখেছে, তার ধারে কাছে কেউ যেতে দেয় না, তার পক্ষে লোকেও যেতে দেয় না, বিপক্ষের লোকেও যেতে দেয় না। কারণ প্রাইম মিনিস্টারের কাছে যারাই যাবে তারাই কোটিপতি হয়ে যাবে, এটা মনে করে তারা, সেই জন্য তারা প্রাইম মিনিস্টারের কাছে যেতে দেয় না। এমনকি আমি নিশ্চিত যে এই আন্দোলনে জুলাই মাসে প্রাইম মিনিস্টারকে খোদ আওয়ামী লীগের নেতারা অন্ধকারে রেখেছিল, আমি নিশ্চিত। এবং তারা তাকে বুঝতে দেওয়া হয়নি, এমনকি তাকে তার ক্ষমতাকেও প্রয়োগ করতে দেওয়া হয়নি, আপনি নিশ্চিত থাকেন। মানে একদিকে তাকে ভুল ইনফরমেশন দিছে, আরেকদিকে সকল শক্তি সঠিকভাবে প্রয়োগ করতে সুযোগ দেয় নাই, তারা সবসময় তাকে মিসগাইড করেছে, এটা আমি নিশ্চিত। যেটা ক্ষমতায় থাকলে হয়, জান আমিও যদি কালকে অনেক ক্ষমতা পেয়ে যাই, আমার যে একটা বলয় থাকবে, তারা তো আপনাদের কাছে আসতে দিবে না। দেখা গেছে যে আমার পক্ষের লোক, আমার ভালো, আমার শুভাকাঙ্ক্ষী, আমার জন্য জান দিতে পারে, সেই লোকটাকেও কাছে ডাকবে না, ঠিক আছে? সেই লোকটার কাছে ডাকবে না। কেন ডাকবে না? কারণ আসলে যদি সুবিধা নিয়ে নেয়, এ ভয়ে তারা কাছে চাপতে দিবে না। এটা বর্তমানে প্রাইম মিনিস্টার সেটা অবশ্য বুঝে গেছেন, সামনে কি হবে তা জানি না। এই সমন্বয়কদের আবার স্ববিরোধিতা দেখেন। এক সমন্বয়ক বলতেছে আমি একে সমন্বয়, এনুসের সমন্বয় লীগ বলি, লীগ না, এনুসের সকল লীগ বলি এদের আমি। এই এক সমন্বয়ক বলতেছে ছাত্র রাজনীতি করা যাবে না, বন্ধ করতে হবে। কি হাস্যকর একটা ব্যাপার। বাংলাদেশের সবকিছুতেই ছাত্র রাজনীতি জড়িত ছিল, বাংলাদেশের জন্ম, ভাষা আন্দোলনের রাজনীতির জন্ম, এগুলো সব ছাত্রদের হাতে, আর সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে। যাই হোক, একজন বলতেছে নিষিদ্ধ করবে, আরেকজন বলতেছে ছাত্রদের কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, আপনাদের সন্তানদের এবার আপনি বানান, কি আপনাদের সন্তানদের আপনারা নেতা বানান। মানে ওরা নিজেরাই স্ববিরোধী। আজকে আমাকে 2-3 জন জানতে চেয়েছে ইনুস নাকি মানসিকভাবে রোগী। আমি জানি না মানসিক রোগী কিনা, কিন্তু 84 বছর বয়সে একটা মানুষ আনফিট সব কাজেই, তাকে বেড রেস্টে থাকা উচিত। 84 বছর বয়সে তার কমন সেন্স কি কাজ করবে? সে 1 ঘন্টা পরে কি সে মনে রাখতে পারবে? অনেকে বলছে তার এই অসুখ। আরে ভাই, এটা গুজব না সত্য আমার জানা দরকার নেই। 84 বছর বয়সের একটা মানুষ, সে তো অসুস্থ, সে তো শারীরিক মানসিক দুইভাবে অসুস্থ। একটা 84 বছরের মানুষ এমনিতেই সাইকো রোগ হয়ে যাবে, শারীরিকভাবে অথর্বভাবে। এই লোকটা কিভাবে দেশ চালাবে? দেশে 12টা বাজাবে। আমেরিকার দালালি করার জন্য আমেরিকা এই তার দালালকে বসিয়েছে। বিষয়টা এই। থ্যাংক ইউ ফরিদ মাঝি, ভালো আছেন? আসলে কি পথ করে, এটা প্রশ্নবোধক, এটা একটা রাজনৈতিক বক্তব্য, কূটকৌশল আছে, এটা যে যেভাবে ব্যবহার করতে পারবে সে সেভাবে ব্যবহার করবে। হ্যাঁ, আমাদের দেশের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী যার যার কাজে তারা স্ববিরোধী। ও যা বলতেছিলাম, আকরামুল হক, আমার প্রিয় বড় ভাই আকরামুল হক ভাইয়ের একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা আছে যে একটা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী 9-এ নাকি 10-এ পড়ে, সে গান গেয়ে যাচ্ছিল বলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কোন দেশে বাস করতেছি আমরা? এটা কি একটা
জঙ্গলরাজ কায়েম হয়ে গেল নাকি এই দেশে? 14 বছরের একটা 14-15 বছরের একটা কিশোরী, তা আবার বুদ্ধি প্রতিবন্ধী, সে বাসার সামনে দিয়ে গান গাইতে গাইতে গিয়েছিল বলে তাকে মেরে ফেলেছে। এটা একটা কথা হলো? গান গাওয়ার অপরাধে মানুষকে মেরে ফেলবে পিটিয়ে? এটা কোনো যুক্তি? মানুষ কত বর্বর, কত অসভ্য, কত পাষণ্ড হয়ে গেছে, মানুষ কত অমানবিক হয়ে গেছে, এটা ভাবা যায়? ভাবা যায় না। এই দুঃখ কয়টা, মানে এই দেশের কয়টা সমস্যার কথা বলবো? মব, এটা আগে ছিল, কে যেন লিখছে যে আগে ছিল মবের মুল্লুক দুনিয়াতে নাম, এখন মবের মুল্লুক। পৃথিবীতে যদি মবের মুল্লুক থাকে সেটা হলো বাংলাদেশ। কিছু ছাত্র, কিছু তরুণ, কিছু ব্যক্তি একসাথে হলে যা ইচ্ছা তাই করতে পারে। এভাবে কোনো দেশ চলে? এই সমস্ত দেশে বিনিয়োগ আসবে? এই সমস্ত দেশে কোনো বাইরে থেকে কোনো লোকজন আসবে? দেশকে মানে সভ্য বলবে? প্রশ্নই আসে না। আজকেও আজকেও কি কি আজকেও সার্জিস, ওকে আমরা কেউ কেউ সার্ভিস আলাম বা চিকেন টেকনোলজি, ও তো নির্বোধ, ও না পারলে কি বুঝবে? ও কি জানে যে ভারত কি জিনিস? ওই যে একটা হিন্দি নাকি উর্দু প্রবাদ আছে, হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার। আমার মনে রাখেন, হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার। তো হাতির রাস্তাতে গেলে কুত্তায় ভোগ ভোগ করলে হাতির কি যায় আসে? তো এই সার্জিস আলম হোক আর ডক্টর ইউনূস হোক, এরা ভারতের বিরুদ্ধে যত ঘাউ 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 ঘেউ 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 করুক, তাদের ভারতের কিছু যায় আসে না। কারণ এরা এগুলো পাগল মনে করতেছে, উন্মাদ। এগুলো আমি কালকে লাইভে বলছি, তারা বিশ্বাসই করে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে মানে যা আসলে না বললে নয়, এটা বলেই শেষ করি। মানুষ 40 বছর বুখারি পড়ানোর পর কিভাবে যে মিথ্যা কথা বলে, মানে 40 বছর বুখারি শরীফ পড়ানোর পরে ঠাড়া পড়া মিথ্যা কথা বলে। তার অন্যতম উদাহরণ হচ্ছে এই কি বলে, মুফতি ইব্রাহিমোভিচ সারাদিন মিথ্যা কথা বলে আর কাজে মিথ্যা কথা বলে। এখন আমার নতুন রবীন্দ্র গবেষণা যে আর কি জাতীয় সঙ্গীত নাকি সুর নকল করে জাতীয় সঙ্গীত গাইছে এবং নিজেও একটা জাতীয় সঙ্গীত বানাই ফেলছে এই মেন্টালে। আসলে ওই যে আমরা শুনছি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নাকি রিটায়ার করলে উন্মাদ, অর্ধেক রিটায়ার আগে অর্ধেক উন্মাদ থাকে, আর রিটায়ার্ডের পরে এই ফুল উন্মাদ হয়। এই মুফতি ইব্রাহিমোভিচ এরকম, মুফতি ইব্রাহিম এরকম পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কখন যে কি বলে নিচে জানে না। আমি বড়ই অবাক হয়ে যাই যে একটা মানুষ বলে 40 বছর তিনি হাদিস পড়িয়েছেন আর ঠাটা পড়া মিথ্যা কথা বলে। আজ পর্যন্ত দেখি নাই ইউনূসের বিরুদ্ধে বিএনপি কোনো কথা বলতে পারেনি এখন, কারণ বিএনপি গেরা কলে পড়ে গেছে। বিএনপি না পারতাছে সইতে, অনেক মেয়া শুনেন, বিএনপি না পারতাছে সইতে, না পারতাছে কইতে। বিএনপির জন্য একটা দিন 100 বছরের সমান, কারণ তারা এখন ক্ষমতার দৌড় করে চলে আসছে। এটা আপনারা বুঝবেন না। এটা যতই মুখে মুখে যতই বলেন যে বিএনপি ইউনূসের বিরুদ্ধে বলে না, ওদের ভিতরে ভিতরে পুড়ে যাইতেছে। কারণ কালকে নির্বাচন দিলে পরশু বিএনপি কম পায়। তাই বিএনপির চালাটা আওয়ামী লীগের চেয়ে বহু বেশি। কারণ যত দেরি হবে আওয়ামী লীগের বরং ভোট বাড়বে, নিশ্চিত থাকেন। সেজন্য এই মুহূর্তে বা ইন্ডিয়া চায়না বর্ডার ইস্যু 50% সব ইজ ভেরি রাইট মতামত। শোনেন, চায়না ইন্ডিয়ার মধ্যে কোনোদিনই কোনো বড় ঝামেলা হবে না। এরা 135 থেকে 165 বিলিয়নের বাণিজ্য, এরা জাতের মাথার তাল ঠিক। চীন ব্যবসা ছাড়া কিছু বোঝে না, আর ভারত চাণক্য নীতির দেশ, এরা ব্যবসা ছাড়া বোঝে না। এরা কেন মারামারি করে? বাকশাল নিয়ে কি বলছেন, কি বললেন? বাকশাল নিয়ে কি যেন বললেন, কে কি বললো? হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা জিনিস হারাই ফেললাম। মুরব্বী সরিষার তেল কিংবা জেলি কাজ হবে না, কাগজ মেশিন আটকে গেছে। ঠিক আছেন। বাক্সাল নিয়ে কে যেন কথা তুলছে দেখলাম। হ্যাঁ, বাক্সা, হ্যাঁ, কোথায় হারিয়ে ফেললাম? বাক্সাল 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 ভারত কি যুদ্ধে যাবে? না, ভারত কার সাথে যুদ্ধে যাবে? বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করবে? দাদা এত রাতে লাইভ কি করবো বলেন? এত রাতে লাইভ করলে ডিস্টার্ব করে না কেউ। আগে করলে 12টার আগে পর্যন্ত থাকলে ডিস্টার্ব করে, কথা বলতে দেয় না।
মিস করে ফেললাম। কে যেন বাকশাল নিয়ে কথা বলছে, বাংলা, ও যা বলছিলাম আমি তো নিজে ভুলে গেছি। বাকশাল নিয়ে, এই যে বারবার হ্যাঁ, ভারত রাশিয়া চীন, বাকশাল বাকশাল বাকশাল, বারবার হারাই ফেলতেছি গো। বাকশাল নিয়ে আমার কি চিন্তা ছিল, আমার বাকশাল কোনো কিছু খারাপ মনে হয় নাই। মুক্তিযুদ্ধের ইয়াস শুধুমাত্র বাকশালের মধ্যে ইয়াস। হাসান মেহেদি ঠিকই বলছেন, বাকশাল যদি কায়েম করতো রিয়েলি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবসময় বলতেন আমি আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেই, কিন্তু বাকশাল নিয়ে কথা বলেন না, কারণ তাকে বোঝানো হয়েছিল বাকশাল করলেই কিন্তু আপনার কিন্তু পিছিয়ে যাবেন। ততটা ভুল। বাকশাল কায়েম করলে ধনীদের সমস্যা। আমি আবারও বলি, বাকশাল কায়েম করলে ধনীদের সমস্যা, দরিদ্রদের নয়। ধনী মানুষ। তো বন্ধুরা, আশা করি ফরিদদার ভিডিওটিকে এতদূর পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আশা করি শুনে নিয়েছেন ওনার কথা, আশা করি বুঝেও গেছেন যে উনি কি বলতে চেয়েছেন আর কি কি হতে চলেছে আর কি কি হবে। যেটাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ওনার কথা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।